শুভ সন্ধ্যা সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগত। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আমরা যে ভূগোলের অধ্যায়গুলো শুরু করেছিলাম, আজ আমরা গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ে সম্পূর্ণ শেষ করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ আমরা আলোচনা করব পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার নাকি অবিগত গোলাকার। এই বিষয়ে আমরা বেশ কিছু তথ্য এখান থেকে জানার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব। পৃথিবীর আকৃতি কেমন আমরা যদি জানার চেষ্টা করি, পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার রয়েছে নাকি অবিগত গোলাকার রয়েছে। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। কেন বলবো? আমরা যদি দেখি পৃথিবী কেমন রয়েছে, অবিগত গোলাকার রয়েছে। এর সপক্ষে যদি আমরা যুক্তি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে দেখতে পারি পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে কাল্পনিক রেখা গিয়েছে, একে কি বলা হচ্ছে? নিরক্ষ রেখা বলা হয়। একে কি বলা হচ্ছে? নিরক্ষ রেখা। উত্তর দক্ষিণে কোন রেখা গিয়েছে? উত্তর দেখো, দক্ষিণে যে কাল্পনিক রেখাটা গিয়েছে তাকে কি বলা হচ্ছে? দ্রাঘিমা রেখা বলা হয়। এবার আমরা যদি দেখি এই নিরক্ষ রেখা ব্যাস কত রয়েছে? নিরক্ষ রেখার ব্যাস রয়েছে 12,757 কিমি। উত্তর দক্ষিণে যে মেরু রেখা রয়েছে, এই মেরু রেখার ব্যাস কত রয়েছে? 12,714 কিমি। এবার দেখো পৃথিবী কেন অবিগত গোলাকার সম্পূর্ণ গোলাকার নয়, তার সম্পর্কে এখানে যদি আমরা দেখি যে নিরক্ষ রেখা, এই নিরক্ষ রেখা আর যে মেরু রেখা রয়েছে, এই মেরু রেখার মধ্যে পার্থক্য কত কিমি রয়েছে? পার্থক্য রয়েছে 43 কিমি। তাহলে কত কিমি পার্থক্য রয়েছে? 43 কিমি। পৃথিবী যদি সম্পূর্ণ গোলাকার হতো তাহলে কিন্তু এই পার্থক্যটা হতো না। এর থেকে কি প্রমাণিত হয় যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, অবিগত গোলাকার। তাহলে দেখো আমরা মেরু রেখা আর নিরক্ষ রেখা অনুসারে প্রমাণ করতে পারলাম যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। এরপর আসি আমরা যে নিউটনের যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, এই মাধ্যাকর্ষণ শক্তি অনুসারে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি যে পৃথিবী কি গোলাকার না অবিগত গোলাকার, তাহলে দেখো নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি অনুসারে যদি আমরা দেখি কোনো বস্তুকে যদি আমরা নিরক্ষ রেখা থেকে মেরুর দিকে নিয়ে যাই, তাহলে তার ওজনের কিরকম পরিবর্তন হয়। দেখো নিরক্ষ অঞ্চলে কোনো বস্তুর ওজন যা হবে, ধরো আমি ধরে নিলাম এখানে 12 কিলো রয়েছে, আমি ধরে নিলাম কত কিলো রয়েছে? 12 কিলো রয়েছে। আমি এটা একটু মুছে দিই। এটাকে পৃথিবীর কেন্দ্র ধরলাম। এটাকে কি ধরলাম? পৃথিবীর কেন্দ্র। এবার দেখো কেন্দ্র থেকে যত দূরে হবে তার কি রয়েছে? আকর্ষণ শক্তি কম হবে। এখানে যদি কোনো বস্তুর ওজন 12 হয়, তাহলে কেন্দ্র বরাবর দেখো মেরুতে যখন গিয়েছে, এখান থেকে কেন্দ্র বরাবর কি হয়েছে? আকর্ষণ শক্তি বেশি হচ্ছে। তার মানে এখানে কত হবে? এর থেকে বেশি হবে। আমি এটা ধরে নিলাম 14। তার মানে দেখো নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন যা হবে মেরুতে তার থেকে বেশি হবে। এর থেকে কি প্রমাণিত হচ্ছে? কারণ পৃথিবী যদি সম্পূর্ণ গোলাকার হতো তাহলে বস্তুর ওজন সব জায়গায় একই রকম হতো। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, অবিগত গোলাকার, যার জন্য বস্তুর নিরক্ষীয় অঞ্চলে যে ওজন হবে মেরু অঞ্চলে তার থেকে বেশি হবে। দ্বিতীয় পয়েন্টে আসি আমরা। দেখো আমরা কি রয়েছে? নিরক্ষীয় রেখা আর মেরু রেখা আর রয়েছে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, এই দুটো আমরা আলোচনা করলাম। এবার 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট কি রয়েছে? পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে, পৃথিবীর নিজ অক্ষের উপর কি করছে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলছে। এই আবর্তনের ফলে মাঝের দিকটা নিরক্ষীয় অঞ্চলটা কি রয়েছে? অনেকটা মোটা।
নিরক্ষীয় অঞ্চলটা অনেকটা কি রয়েছে, মোটা বা ফুলে উঠেছে। দুই মেরু অঞ্চল কি রয়েছে, কিছুটা চাপা হয়েছে। তার মানে কি রয়েছে, আবর্তন গতির ফলে এই নিরক্ষীয় অঞ্চলটা কি রয়েছে, অনেকটা কি রয়েছে, চাপটা বা মোটা হয়ে গিয়েছে, এবং দুই মেরু অঞ্চল কি রয়েছে, অনেকটা চাপা হয়ে গিয়েছে। এর থেকে কি প্রমাণিত হয়, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, অবিগত গোলাকার। চতুর্থ নম্বরে আসি আমরা, যে পরিধি নির্ণয়। এরাটোস্থনিসের নিয়ম অনুসারে যদি আমরা দেখি, যে আমরা পৃথিবীকে যদি ভাগ করি, 7টি বলয়ে ভাগ করতে পারি। পৃথিবীর মাঝ বরাবর কি রয়েছে, নিরক্ষরেখা রয়েছে। নিরক্ষরেখার মান কত হয়, 0 ডিগ্রি সেলসিয়াস। নিরক্ষরেখার মান কত হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস। নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি। নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি কি রয়েছে, কর্কট ক্রান্তি রেখা, আর রয়েছে মকর ক্রান্তি রেখা। দেখো, এরাটোস্থনিসে যে পরিধি নির্ণয় করেছিল, কর্কট ক্রান্তি রেখা বরাবর কি রয়েছে, নীল নদের তীরে যে সিয়েন নগর রয়েছে, আর রয়েছে আলেকজান্দ্রিয়া। এই দুটো শহর, আলেকজান্দ্রিয়া কত ডিগ্রি রয়েছে, 30.5 ডিগ্রি উত্তরে রয়েছে। আলেকজান্দ্রিয়া কত রয়েছে, 30.5 ডিগ্রি উত্তরে রয়েছে। কর্কট সংক্রান্তির দিনে এরাটোস্থেনিস সূর্যের উন্নতি কোণ অর্থাৎ পতন কোণ দেখে কি করেছিল, পরিধি নির্ণয় করেছিল। তাহলে পরিধি কত নির্ণয় করেছিল, প্রায় 46,000 ধরে নিই। তাহলে আমি কত ধরে নিলাম, 46,000 ধরে নিলাম। তার মানে দেখো কি রয়েছে, সিয়েন আর হচ্ছে আলেকজান্দ্রিয়া, এই দুটোর মধ্যে কি রয়েছে, সূর্যের যে উন্নতি কোণ পরিণত হয়েছিল, সেই উন্নতি কোণ অনুসারে কি করেছিল, পৃথিবীর পরিধি নির্ণয় করেছিল। এবার দেখো, পৃথিবীর মোটামুটি পরিধি আমরা কত ধরতে পারি। আমরা নিরক্ষীয় রেখা বরাবর কত ধরেছিলাম, দেখো ব্যাস 12,757 কিমি। মেরু অঞ্চল বরাবর কত ধরেছিলাম, 12,714 কিমি। তার মানে এর মধ্যে পার্থক্য কত ছিল, 43 কিমি। পৃথিবী যদি সম্পূর্ণ গোলাকার হতো, এই পার্থক্যটা কখনোই হতো না। এবার দেখো, পরিধি আমরা কত পেয়েছি, 46 পেয়েছি। তাহলে 46,000 যখন পরিধি পেয়েছি, এর ব্যাস কত হতে পারে, ব্যাসার্ধ কত হয়। আমরা যদি দেখি, এর ব্যাসার্ধ কত হচ্ছে, 7,353। তাহলে ব্যাস কত পেলাম, 7,353। এবার দেখো, এই যে পৃথিবী যে অবিগত গোলাকার, তার সপক্ষে যুক্তি দেওয়ার জন্য আমাদের এতগুলো তথ্য এখানে নিয়ে আসতে হলো। তাহলে দেখো, পৃথিবীর পরিধি কিভাবে নির্ণয় করেছিল, কে নির্ণয় করেছিল, এরাটোস্থেনিস নির্ণয় করেছিল। জিওট কি, জিওট দেখো, পৃথিবীর আকৃতি যেহেতু পৃথিবীর মতো, আমরা পৃথিবীকে অনেকটা নাশপাতি বা কমলা লেবুর সঙ্গে মেলাতে পারি। কিন্তু কি রয়েছে, যেহেতু নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর গিয়েছে, আমরা যদি পৃথিবীর ছবিটা আঁকি, তাহলে কিরকম হতে পারে। দেখো, পৃথিবীর দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু কি করেছে, কিছুটা চেপে গিয়েছে। উত্তর মেরু কি করেছে, কিছুটা ফুলে উঠেছে। দক্ষিণ মেরু কতটা চেপে গিয়েছে, 20। উত্তর মেরু কতটা বৃদ্ধি পেয়েছে, 20। তার মানে পৃথিবীর কি রয়েছে,
সম্পূর্ণ গোলাকার নয়। দক্ষিণ মেরু কিছুটা কি রয়েছে, ভিতরের দিকে রয়েছে, দেখো চেপে গিয়েছে। উত্তর মেরু কিছুটা কি রয়েছে, বাইরের দিকে গিয়েছে। অর্থাৎ কি রয়েছে, এর থেকে প্রমাণিত হয় পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবীর আকৃতি কেমন রয়েছে, অভিগত গোলাকার। অর্থাৎ জিওড কাকে বলা হচ্ছে, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, একে কি বলা হচ্ছে, জিওড বলা হচ্ছে। এটা ছিল পৃথিবী যে অভিগত গোলাকার তার সপক্ষে বেশ কিছু যুক্তি আমরা এখানে আলোচনা করলাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। এবার আমরা আলোচনা করব পৃথিবীতেই কেন একমাত্র প্রাণীর অস্তিত্ব রয়েছে, অন্যান্য গ্রহে প্রাণীর অস্তিত্ব নেই কেন, তার সপক্ষে আমরা বেশ কিছু যুক্তি এখানে আলোচনা করব। দেখো, পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব থাকার জন্য বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ যদি আমরা দেখি, পৃথিবীতে বায়ুমণ্ডল রয়েছে, অর্থাৎ জল রয়েছে। একটি মাত্র গ্রহ যে গ্রহে জল রয়েছে, অন্যান্য কোনো গ্রহে জলের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এর ফলে কি রয়েছে, পৃথিবীতেই একমাত্র প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। তারপরে রয়েছে দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কি রয়েছে, বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে। এর মধ্যে একটি প্রধান গ্যাসীয় উপাদান রয়েছে অক্সিজেন, যেটা প্রাণীর বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন, যার জন্য পৃথিবীতে কি রয়েছে, প্রাণী অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে বা পৃথিবীতে একমাত্র প্রাণী দেখা যায়। পৃথিবীর আবর্তন গতি। আবর্তন গতির ফলে কি রয়েছে, পৃথিবীর প্রাণীর অস্তিত্ব বা প্রাণীর সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ কি রয়েছে, পৃথিবীর একদিকে দিন হচ্ছে সেই দিকের উষ্ণতা একরকম হচ্ছে, আর যে একদিকে রাত হচ্ছে সেই দিকের উষ্ণতা একরকম হচ্ছে। মোটামুটি পৃথিবীর উষ্ণতা কি রয়েছে, 22°C থাকে। এই উষ্ণতায় কি রয়েছে, প্রাণী জন্মগ্রহণ করতে পারে, যার জন্য পৃথিবীতে একমাত্র প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। এবার আসে দেখো, পৃথিবীতে কেন প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করলাম। এবার পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয় এটা আমরা একটু জানবো। যদি আমরা দেখি পৃথিবীর ছবিটাকে ভালো করে যদি খেয়াল করি, দেখবে পৃথিবীর সম্পূর্ণটা কিন্তু নীল রঙের নয়। কিছু অঞ্চল আছে সাদা, কিছু জায়গা আছে নীল। কেন এইরকম দেখা যায়, আমাদের প্রথমে জানতে হবে যে পৃথিবীকে যদি আমরা মহাশূন্য থেকে দেখি তাহলে কেমন দেখা যাবে। দেখবে নীল দেখা যাবে, আবার সাদা দেখা যাবে। এবার এই সাদা অংশটা কেন দেখা যাচ্ছে, আমরা যখন মহাশূন্য থেকে পৃথিবীকে দেখছি, পৃথিবীর বাইরে যে বায়ু স্তর রয়েছে, এই বায়ু স্তরে সূর্যের আলো কি করছে, প্রতিফলিত হয়ে প্রচন্ড পরিমাণে ঝকঝক করে। এবং আমাদের পৃথিবীতে কি রয়েছে, যেহেতু দুই মেরুতে প্রচুর পরিমাণে বরফ রয়েছে, এই বরফের উপর যখন সূর্যের আলো পড়ছে তখন সেটা কি করছে, ঝকঝক করছে। এর জন্য মহাশূন্য থেকে সেটাকে কেমন দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে। পৃথিবীতে যে সবুজ অংশ রয়েছে, গাছপালা রয়েছে, এগুলোকে দেখতে কেমন হয়, নীলাভ সবুজ হয়। তাহলে এগুলোকে দেখতে কেমন হয়, মহাশূন্য থেকে নীলাভ সবুজ হয়। আর পৃথিবীতে যে কৃষি ক্ষেত্র রয়েছে, যে জমি রয়েছে, এগুলোকে দেখতে কেমন হয়, ফিকে হলুদ রঙের মনে হয়। তাহলে ফিকে হলুদ রঙের কোন ক্ষেত্রকে বোঝাচ্ছে, কৃষি ক্ষেত্রকে বলা হচ্ছে। বাকি যে মরুভূমি অঞ্চল রয়েছে, এই মরুভূমি অঞ্চলকে মহাশূন্য থেকে কেমন দেখতে হয়, রক্তাভ লাল রঙের মনে হয়। আর পৃথিবীতে যেহেতু জলের ভাগ বেশি রয়েছে, 4 ভাগের মধ্যে 3 ভাগই জল রয়েছে, জল ভাগ বেশি থাকার জন্য পৃথিবীকে নীল রঙের দেখা যায়। এই জন্য কি রয়েছে, যেহেতু জল ভাগ বেশি রয়েছে তার জন্য পৃথিবীকে কি বলা হচ্ছে, নীল গ্রহ বলা হয়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন বাটনটি টিপে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।